চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকায় একটি চালের গোডাউনে অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই। মধ্যরাতে পাহাড়তলীর মেরসাজ খাজা ভান্ডার নামের ওই চালের গোডাউনে অভিযান পরিচালনাকারে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই গোডাউন থেকে বিভিন্ন সরকারি সংস্থাকে খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত ৩০ টন চাল ও গমের মজুদ পাওয়া গেছে। এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মেরসাজ এন আলম ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন। এনএসআই জানিয়েছেন, কেনা বৈধ থাকলেও এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে অন্য বস্তাজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর থেকে দায়িত্বপ্রাপ্তরা এসে যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন বলে জানায় এনএসআই। ঝালকাঠির ২ বিচারক হত্যার ১৯তম বার্ষিকী আজ। এই উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। সকালে আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে শহর ঘুরে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জেএমবি সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় ২০০৫ সালের এই দিনে সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পারে নিহত হন। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ২০১-এর ৯ ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬-এর ২ ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের ২টি ধারায় দায়মুক্তি ও একক সিদ্ধান্তকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এ বিষয়ে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। এই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকারের যে কোনো মানে ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যে কোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ফরিদা আক্তার বলেন, নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি, সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট বিপ্লবে আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের দাবি হলো যে তারা আসলে তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল, এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি। এবং এইটার জন্য আজকে দুপুরে আমরা আশা করছি যে সবাই বসলে একটা সমাধানে অবশ্যই আসতে পারবো। বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিনোদন কেন্দ্রের নামে জমি দখলে নিতে নিরীহ মানুষদের নির্যাতন ও উচ্ছেদ করত সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরের মেলান্দহ মাদারগঞ্জ আসন থেকে 7 বারের এমপি মির্জা আজম নিজের প্রভাব খাটিয়ে এসব দখলদারিত্ব চালাত জামালপুর শহরে। তার এসব অপকর্মের দোসর ছিল নিজ দলেরই প্রভাবশালী কয়েকজন নেতা। মির্জা আজমের সব দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ শুরু করেছে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 7 বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম পেশিশক্তি, দলীয় প্রভাব ও নিজের ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। বিভিন্ন প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র আর স্ত্রীর নামে করেছেন জমি দখল। জামালপুর শহরের ফৌজদারি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য ব্রহ্মপুত্র নদের জমিও দখল করেন মির্জা আজম। পরে পৌরসভার অর্থায়নে দখলকৃত জমিতে পৌর পার্কের নামে ৮ কোটি ৩১ লাখ টাকার ব্যয়ে ১,৪৫০ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। চাষের জমি সহ সব বেদখল দিয়ে
চতুর্পাশে বাউন্ডারি করে 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 ফেলছিল। আমার বাড়ির উত্তর পাশে 90% জমিন, দক্ষিণ পাশে হইলো আমার 3 একর জমিন আমার বাড়ির দাগে। এই বাড়ি ঘর খুনে আমার ভাঙ্গে অন্তরস করে দিছে। এদিকে শহরের দেউরপাড় এলাকায় কৃষকের জমি দখল করে মির্জা আজম তার স্ত্রী আলেয়ার নামে গড়ে তোলেন একটি বাগান বাড়ি। এই বাগান বাড়ির অদূরে পলাশগড় এলাকায় দলের নেতাদের জন্য গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব। দলীয় এই বিনোদন ক্লাবে জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় বিভিন্ন কাঠামো। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমাদের 16 বছর আগে বাবুল কমিশন এই জায়গাটা জোর করে দখল করে মির্জা আজমের দিছে এবং মির্জা আজম আলিয়া গার্ডেন করছে। পরবর্তীতে আমরা মির্জা আজমের সাথে যোগাযোগ করলে সে বলছে যে আমি বাবুল কমিশন আমার জায়গা বুঝিয়ে দিছে। বাবুল কমিশনের কাছে গেলে তোমরা বাবুল কমিশনের কাছে, বাবুল কমিশনের কাছে গেলে যে বিভিন্নভাবে হয়রানি, তারা আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করছে। আমাকে 4-5 বার পুলিশদের ধরে নিয়ে গেছে। মির্জা আজম এখানে আসার পর আমাদের এই জমিটা কথাবার্তা বলে না যে অন্য কোনো জায়গা আমরা ক্রয় করে দিব। জমিটা নেওয়ার পরে সে অনেক কাজকাম করছে, পুকুর করছে। আজও পর্যন্ত আমাদের এই জমি কোথাও ক্রয় করে দেয়নি, আমরাও তার লেখা দেয়নি। এছাড়াও শহরের বকুলতলায় অর্পিত সম্পত্তি দখল করে মির্জা আজম প্রতিষ্ঠা করেন জেলা আওয়ামী লীগের বিশাল দলীয় কার্যালয়। অভিযোগ রয়েছে মির্জা আজমের এসব অপকর্মের সাথে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সোহরাব হোসেন বাবুল ও পৌর মেয়র সানোয়ার হোসেন জড়িত ছিলেন। শুধু দুদক না, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যদি অনুসন্ধান করে শত শত একর, শত শত সম্পদের আমরা সন্ধান পাবো এবং সেগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাদেরকে প্রচলিত আইনের আওতায়, দুদকের যে আইন আছে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্ষমতাকে কাজে লাগিয়ে জমি দখল ছাড়াও টেন্ডারবাজি, ঠিকাদারি, হাউজিং ব্যবসা সহ নানাভাবে সম্পদ অর্জন করেছেন মির্জা আজম। মির্জা আজমের এসব দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। হাজী সেলিমের ছেলে ও ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয় তাকে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হাসান। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই, তবে তাকে কোন জায়গা থেকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবার সিনিয়র অফিসাররা তাকে আটক করে থানায় দিয়ে গেছেন বলে জানায় অফিসার ইনচার্জ এনামুল হাসান। কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করলেও তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন মিলকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী চিনু সহ 59 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে ঝালকাঠি থানায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা বিবরণে জানা গেছে, আমির হোসেন আমুর নির্দেশে 2021 সালের 4 অক্টোবর ইউসুফ কমিশনার সড়কে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, 59 জনের নামে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমুর বিরুদ্ধে আরও 15টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গত 6 নভেম্বর ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পৌঁছে দিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, যার ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মুনির জানান, পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন।
উত্তরের যে ফ্লোর ক্রসিং, সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, মতামত প্রকাশ করা যাবে না। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। আমি একটা কথা বলে যাই, সেই কথা কি, আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত 15 বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে। বসুন্ধরা গ্রুপের চাকরি থেকে ইস্তফা দিলেন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী এবং ছোট ভাই আবু হোসেন। গত 12 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান তারা। গত মাসের 9 অক্টোবর আবু সাইদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ 24-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ। প্রতি বছর তামাক ব্যবহারের কারণে প্রায় 2 লাখ মানুষ অকালে মারা গেলেও শুধু মুনাফার জন্য তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বাধা সৃষ্টি করছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেশ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তামাক কর বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের প্রধান অতিথি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তামাক নিয়ন্ত্রণে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বির সঞ্চালনায় সেমিনারে সভাপতি ছিলেন হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রিজভী। সামাজিক আন্দোলন ছাড়া এই ধরনের ক্যাম্পেইন কোনোদিনই সফল হয় নাই, কখনো হয় নাই। সামাজিক আন্দোলন করতে হলে তো আপনাকে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবার সাথে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগটা আমার মনে হয় কমে গেছে। আজ থেকে 10 বছর আগে যে ক্যাম্পেইন ছিল, এই ক্যাম্পেইনে কিন্তু এখন ভাটা পড়েছে, এটা স্বীকার করতে হবে। 5 জনের 1 জন যদি ধূমপায়ী হয় তাহলে ক্যাম্পেইনে কী লাভ হয়েছে? খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরে 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধানকে এসএসসি কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অভ্যর্থনা জানান। সম্মেলনে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপরে আলোচনা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, আবু সাইদ মুগ্ধদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচন অনুষ্ঠানে বেশি সময় নিলে জনগণ তা মেনে নেবে না। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রংপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমাদের দলের পক্ষ থেকে তিনি সব কিছুর উপর দেখছি তা না, তো কয়েকজন উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা AKM নুরুল আলম। তিনি বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি 15 নভেম্বর থেকে আগে নিয়মেই সিরাজগঞ্জ ঢাকা রুটে চলাচল করবে। আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিল না, তাই এখন থেকে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় টিকিট কাউন্টার। ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের সকল অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবিতে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রেজিস্ট্রার ভবনের সামনে থেকে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে প্রবেশ করে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
চট্টগ্রামে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরী চকবাজার এলাকা থেকে শুরু হয় মশা নিধনে ওষুধ ছিটানোর কাজ। এতে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এ সময় অভিযানে উপস্থিত হয়ে মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে এখন থেকে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ নগরীর অসহনীয় যানজট নিরসনে অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া ও আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এই 5টি সংস্থার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। বগুড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির 54তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে আইডিইবির সভাপতি খাদিমুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিসবাউল করিম। এছাড়াও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কেউ যাতে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এবং এর সাথে সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারে অংশগ্রহণ নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তনের সেই ব্যবস্থা রাখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খুন নির্যাতন করার পরও আওয়ামী লীগের নেতাদের বিচারের মুখোমুখি হওয়ার কোনো উদাহরণ নেই। জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা খুন করার পরও রাজনৈতিক দল হিসেবে অনুশোচনাও নেই আওয়ামী লীগের। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন দলের মহাসচিব। এর সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো সহ সমমনা বিভিন্ন দলের নেতারা আলোচনায় অংশগ্রহণ করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে এমন পরিবেশ সৃষ্টি করবে যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। থাকবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ারও বিধান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। এ সময় তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, বরং সার্বিকভাবে সমাজ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। এর সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সর্বোচ্চ। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস and freedom of expression. বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। সেমিনারে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের যেসব সংস্কার প্রস্তাবনা আছে তা বিএনপির সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের এই 31 দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। সেমিনারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ব্যবস্থা বাতিলের দাবি জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, সাথে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান। বিকেলে সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, কিন্তু নির্বাচন করে অনেকে রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শহীদ ও আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা 2টা।
ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকে ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান। তাকে তো আমরা চিনি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আয়সা। আচ্ছা ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছি না তো, আমরা এখানে আসছি, ওরা বের হয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই বেলা 4:30টায় শুরু হয় বৈঠক। এ সময় চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আহতদের অনেকে। প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে আহতদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে 17ই নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান ডক্টর সাইদুর রহমান। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে, সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে। এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই। এ সময় 5 কর্মদিবসের মধ্যে বৈঠকে হওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা লিখিতভাবে দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আইন করে কুইক রেন্টাল দায়মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছিল সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ সময় সারা দেশে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণরূপে চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কারো মতে এটা কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কেউ বলেছেন লুটপাটের প্রকল্প এই কুইক রেন্টাল। সিপিডির গবেষণায় উঠে এসেছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9/6 হয়েছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। অথচ এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়াটা ছিল সংবিধান পরিপন্থী। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। তার সাথে আদালত এটাও বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে নেগোশিয়েট করতে পারবে। শাহদিন মালিক বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এইটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন।
অভিযোগ আছে সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই বিদেশে পাচার করা হতো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড করছে সে ব্যাপারে ভারত সরকারের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে ভারতের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে জানানো হয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ ভালো চোখে দেখছে না। এছাড়াও তিনি জানান, সুইজারল্যান্ডে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বরত 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে দ্রুততম সময়ের ভেতর ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিশনের স্থায়ী কর্মী মিজানকে বরখাস্ত করা হয়েছে। আমরা যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হচ্ছে। যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে, আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা ফিরে আসছে উল্লেখ করে সব মব জাস্টিস রোধে সরকার কাজ করছে জানিয়ে বলেন, এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন। হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো সিজন 17-এর জেলাভিত্তিক বাছাই পর্বের ঢাকা জেলার বাছাই পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর কুরআনের আলো ইনস্টিটিউটে সারাদিনব্যাপী এই বাছাই পর্বে অংশগ্রহণ করেন 5 শতাধিক প্রতিযোগী। সেখান থেকে 1 শতাধিক প্রতিযোগীকে বাছাই করা হয়। 1 নভেম্বর শুরু হওয়া সারা দেশব্যাপী এই বাছাই পর্ব চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। সেখান থেকে টিভি পর্বের জন্য 30 জনকে বাছাই করা হবে। এদের মধ্যে ফাইনাল রাউন্ডে 4 জন বিজয়ীদের প্রথম স্থান অর্জনকারী পাবেন 4 লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী 3 লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী 2 লাখ টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী পাবেন 1 লাখ টাকা। এছাড়া থাকছে নগদ অর্থ, গিফট হ্যাম্পার সহ আকর্ষণীয় পুরস্কার।